আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের কোনো ব্যাংক বন্ধ হবে না, 1,69,000 কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে, জানালো বাংলাদেশ ব্যাংক। আপাতত ডলার সংকট নেই বলছে বিজিএমইএ, শিগগিরই রিজার্ভ বাড়বে আশাবাদ ব্যবসায়ীদের। রেমিটেন্স পাঠাতে ব্যাংক ফি লাগবে না, খাদ্য উৎপাদন, বিদেশি বিনিয়োগ ও রিজার্ভ বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার মতো ঘটনা যেন আর না ঘটে, মন্তব্য জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকির। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। দেশে 1,69,586 কোটি টাকা তারল্য রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট নেই জানিয়ে নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে কোনো ব্যাংক বন্ধ হবে না। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কোনো ব্যাংকে তারল্য সংকট দেখা দিলে বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ নেবে। শফিউল আলম সুজনের রিপোর্ট। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকিং খাতের অবস্থা নিয়ে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোনো গ্রাহক বিভ্রান্তিতে পড়েন। এ অবস্থায় সংবাদ সম্মেলন করে পরিস্থিতি ব্যাখ্যা করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং খাত সংকটে আছে না, আসলে কথাটা একদম সঠিক না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, আমানত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। দেশে কোনো তারল্য সংকট নেই। বাংলাদেশের ব্যাংকিং অবস্থা সুদৃঢ় অবস্থায় আছে, ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। উল্লেখ্য, ব্যাংক ব্যবস্থায় বর্তমানে 1,69,586 কোটি টাকা অতিরিক্ত তারল্য রয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, এলসি বা ঋণপত্র খোলার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা যখন স্বাভাবিক ছিল, তখন অনেকে ঋণপত্রের অপব্যবহার করেছেন। প্রকৃত যে দাম তার থেকে অতিরিক্ত দেখিয়ে এলসি ওপেন করা হচ্ছে, এটাই ব্যাপার। করোনা পরবর্তী এবং যখনই এই যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ এবং বিশ্ব বিশেষ করে এক্সটার্নাল সাইডটা অস্থিতিশীল হওয়ার কারণে আমরা বলেছি যে তখন থেকে যে আমরা তদারকি শুরু করছি, তখন থেকে এই জিনিসগুলো ধরা পড়তে শুরু করেছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ বৈশ্বিক মুদ্রা বাজারের চাহিদা ও সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। আমদানির চেয়ে রপ্তানির পরিমাণ বাড়ায় শিগগিরই রিজার্ভ বাড়বে বলে আশাবাদী রপ্তানিমুখী ব্যবসায়ীরা। আপাতত ডলারের কোনো সংকট নেই বলেও জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। রাজধানীতে অ্যাপারেল এক্সপোর উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন। শারফুল আলমের রিপোর্ট। তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় আয়োজন মেড ইন বাংলাদেশ উইক। এতে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের 550-রও বেশি ব্র্যান্ড ও ক্রেতা প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তাদের মতে, মন্দা কাটাতে পোশাকের এমন প্রদর্শনী রপ্তানি আয় বাড়াতে সহায়তা করবে, যেখানে পরিবেশ বান্ধব পোশাক উৎপাদন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা জানান দিতে চান ব্যবসায়ীরা। 175 factories that are green, we are more environmentally friendly, we are recycling. এই জিনিসগুলো তুলে ধরার জন্য we need to showcase to the world that Bangladesh is in a new spectrum এখন। কাস্টমারকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য এই ধরনের এক্সিবিশনগুলো, এই ধরনের উদ্যোগগুলো যথেষ্ট ভালো ভূমিকা রাখে। উদ্যোক্তারা জানান, কম দামের পাশাপাশি বিলাসী পোশাক উৎপাদনেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাদের মতে, শুধু উৎপাদনই নয়, নকশা, সেলাই ও প্যাকেজিংয়েও আনা হচ্ছে নতুনত্ব, আর এসবই উপস্থাপন করা হচ্ছে এবারের এক্সপোতে। বিদেশি কাস্টমাররাও আসতেছে বাংলাদেশে, যে তারাও বুঝতে পারবে যে এখনো আমরা এটা থেকে সার্ভাইভ করার চেষ্টা করতেছি। আমরা চিপ প্রোডাক্ট না, আমরা ফাস্ট ফ্যাশন না, আমরা ডিজাইনারে চলে যাব এবং আমরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে চলে যাব। অ্যাপারেল এক্সপোর উদ্বোধন করে বিজিএমইএ সভাপতি জানান, এবারের আয়োজনে পণ্যের ক্রয়াদেশ বাড়বে। এতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়তে সহায়তা করবে। মার্ক স্পেন্সার থেকে শুরু করে পুমা, রাল্ফ লরেন
তাদের টপ লেভেলের লোকরা আসছে। যত ডলারের আমরা ইম্পোর্ট করি তার থেকে অনেক বেশি ডলারের আমরা এক্সপোর্ট করি, সুতরাং আমাদের ডলারের কোনো ক্রাইসিস নাই। আমি মনে করি যে গভর্নমেন্ট যেভাবে হ্যান্ডেল করছে, আমরা গভর্নমেন্টকে আরও আমরা সাপোর্ট দেবো। 5 দিনের অ্যাপারেল এক্সপো শেষ হবে 16 নভেম্বর। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। আসন্ন সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন, বিদেশি বিনিয়োগ এবং রিজার্ভ বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের রেমিটেন্স পাঠানো আরও সহজ করার নির্দেশ দেন তিনি। মন্ত্রিসভা বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রেমিটেন্স পাঠাতে ব্যাংকে কোনো ফি লাগবে না বলেও জানান তিনি। মাহবুব কবির চপলের রিপোর্ট। 2023 সালে অর্থনৈতিক সংকটে 54টি দেশ দেউলিয়া হতে পারে বলে আশঙ্কা করছে ইউএনডিপি, যার প্রভাব বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উপরেও পড়বে। সে সংকট নিয়ে আলোচনা হয় মন্ত্রিপরিষদের বৈঠকেও। সংকটের কারণ চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 3টা কারণে 2023 খুবই একটা ক্রাইসিস বছর হওয়ার সম্ভাবনা। একটা হলো ফেডারেল রিজার্ভ যেহেতু রেট অফ ইন্টারেস্ট বৃদ্ধি করে দিয়েছে, এটা একটা। 2 নম্বর, কোভিডের রিকভারিটা হওয়ার আগেই ইউক্রেন যুদ্ধটা শুরু হয়ে যাওয়ার ফলে যে প্রোগ্রেসটা হচ্ছিল সেটা আরও রিটার্ডেশন, মানে নেগেটিভদের দিকে চলে যাচ্ছে। আর 3 নম্বর আরেকটা কারণ তারা বলছে যে চায়না প্রোডাকশন মানে রিমার্কেবলি কম করছে, যেটা আসলে ওয়ার্ল্ড মার্কেটকে ইনফ্লুয়েন্স করছে। সবাইকে এই অনুযায়ী একটু প্রস্তুত থাকতে হবে। তো এটাই আজকে রিপোর্ট উপস্থাপনের পরে মন্ত্রিসভাতে বিস্তারিত আলোচনা হয়ে ওনারা যে অবজারভেশন দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা। সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়ানো সহ বেশ কিছু পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত হয় বৈঠকে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হলো আমাদের সবাইকে ফুড প্রোডাকশন বৃদ্ধি করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটাকে আরও বাড়াতে হবে এবং এই জন্য ইনভেস্টমেন্টের যে সব শর্ত আছে সেগুলোকে আরেকটু কমফোর্ট করা যায় কিনা। অলরেডি আমরা বেশ কয়েকবার বসে আমরা কাজ চলছে যাতে একদম শুধু বিডাতেই যাবে ইনভেস্টর। রেমিটেন্স বৃদ্ধি করার জন্য বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। বাইরের থেকে যারা রেমিটেন্স পাঠাবে তাদের যেরকম ধরনের অনেকগুলো কলাম ফুলফিল করতে হয় সেগুলোকে কমফোর্ট দেওয়া যায় কিনা, নাম এবং এনআইডি দিয়ে পাঠানোর সিস্টেম। রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে এখন আর কাউকে ফি দিতে হবে না। ওই যে ব্যাংকে পাঠাবে সেই ব্যাংকই এটা হ্যান্ডেল করবে যারা পাঠাবে তাদের সাথে, কিভাবে তাদেরকে বেনিফিট দেওয়া যায়। মন্ত্রিপরিষদ সচিব জানান, আবাদি জমিতে দীর্ঘদিন ফসল চাষ না করলে তা খাস জমিতে পরিণত হবে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। আপনি চাষ করলেন আর আমি আপনার জমি খাস করবো এরকম কোনো সিস্টেম নেই। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এদিকে জেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সম্পদ লুটপাট করলে চিরতরে বিদায় নিতে হবে। তিনি তাদের ভোগ দখল না করে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান। এ সময় রিজার্ভ নিয়ে বসে না থেকে সরকার জনগণের কল্যাণে তা খরচ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠান। এতে 59 জন চেয়ারম্যানকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত জেলা পরিষদের 623 জন সদস্যকে শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দল বিবেচনায় নয়, সবার জন্য সমানভাবে কাজ করতে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আপনারা যদি চান যে জনগণের সেবা দিয়ে মন জয় করতে পারেন, আর যদি চান জনগণের সম্পদ লুট করে চিরদিনের জন্য বিদায় নিতে পারেন, এটা হলো বাস্তবতা। যেহেতু জনগণ আপনাদের উপর ভরসা রেখেছে, আপনারা জনগণের সেবা দিয়ে জনগণের মন জয় করে দেশের উন্নয়নে আত্মনিবেশ করবেন। স্থানীয় সরকারে আমরা মেয়েদের কোটার ব্যবস্থা করে রেখে দিয়েছি, কারণ সেখানে আমাদের মেয়েদেরও কাজ দেবেন। এটা আমি বলবো, যেটা আপনারা দেবেন। অনেক সময় আপনারা চেয়ারম্যানরা দিতে চায় না। রিজার্ভ নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদের সমালোচনা করেন তিনি। বর্তমানে হঠাৎ একটা কথা এসছে, রিজার্ভ 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 নাই, রিজার্ভের টাকা নাকি সব চুরি হয়ে গেছে। চুরিটা হয় কিভাবে? প্রত্যেকটা জিনিসের দাম সারা বিশ্বে বেড়ে গেছে। $200 যে
গম কিনতাম সেটা এখন $500 কিনতে হয়। কিন্তু আমরা তো আমাদের দেশের মানুষকে কষ্ট দিতে পারি না। যেখানে যত দামি লাগুক আমরা কিন্তু কিনে নিয়ে আসছি। এখানে আমি টাকা নিয়ে বসে থাকলে তো হবে না, আমার দেশের মানুষের জন্য খরচ করতে হবে। অর্থ পাচার নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যেরও জবাব দেন শেখ হাসিনা। পাচার তো খালেদ মানে তারেক আর কোকো তারাই পাচার করে, কোকো তো মারাই গেছে, তারেক যে সাজা পেয়েছে। তারা আবার অর্থ পাচারের কথা বলে কোন মুখে? সাজাপ্রাপ্ত আসামিদের দল তারা গাল ভরে বলতে পারে, এদের চরিত্র অপপ্রচার চালানো। এখানে মানুষ যেন বিভ্রান্ত না হয়। ডেঙ্গুর প্রকোপ থেকে নিজেদের রক্ষা করতে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, ATN বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করছে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী রাষ্ট্র জাপান। রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা CGS আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডরে দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার মতো ঘটনা আর যাতে না ঘটে। আনন্দ তাসিন রিড রিপোর্ট। বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বড় অংশীদার জাপানের রাষ্ট্রদূতকে নিয়ে রাজধানী একটি হোটেলে আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। এতে রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, 2018 সালে নির্বাচনের পরপর উদ্বেগ জানিয়েছিল জাপান। আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার মতো ঘটনা যেন আগামী নির্বাচনে না ঘটে, সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমরা আশা করি আগামী নির্বাচন হবে আরো ভালো, অবাধ ও সুষ্ঠু। উদাহরণস্বরূপ আমি শুনেছিলাম যে আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার কথা। এটা আমি আর কোনো দেশে হয়েছে বলে শুনিনি। জাপানি রাষ্ট্রদূতের প্রত্যাশা, বাংলাদেশে আগামী নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু, যাতে অংশ নেবে সব দল। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে এটি যেন অংশগ্রহণমূলক হয়, যাতে রাজনৈতিক দলগুলো আশাবাদী হতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। বিশেষ করে প্রধান বিরোধী দলগুলো যেন অংশ নেয়। রাষ্ট্রদূত বলেন, উন্নয়ন অংশীদার হিসেবে জাপান চায় বাংলাদেশের অগ্রযাত্রা এগিয়ে যাক। রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়টিকে জাপান অগ্রাধিকার দিলেও মিয়ানমারের পক্ষ থেকে সাড়া না মেলায় তা একটি বিশেষ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানান হিতো নাওকি। অনুষ্ঠানে CGS এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান সহ বিভিন্ন অর্থনীতিবিদ, রাজনৈতিকবিদ, কূটনৈতিক ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন। আনন্দ তাসিন, ATN বাংলা, ঢাকা। কানাডার হাইকমিশনার লিলি নিকোলাসের সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 1.5 ঘণ্টারও বেশি সময় ধরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার হাইকমিশনার। বর্তমান প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি ও আইনের শাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট স্বাভাবিকভাবে যে মানবাধিকার, আমাদের নির্বাচন, আইনের শাসন, জীবনের নিরাপত্তা সব বিষয়ে আলাপ হয়েছে সার্বিকভাবে এবং আমরা ভালো আলোচনা করেছি। কানাডার পক্ষ থেকে কনসার্ন তো আছেই স্বাভাবিক, বাংলাদেশের জনগণের যেরকম কনসার্ন আছে, বিদেশি সারা দেশের গণতন্ত্রকামী দেশগুলো এবং মাল্টিল্যাটারাল বডি, মানবাধিকার সংস্থা সবার যেরকম কনসার্ন আছে তাদেরও তো কনসার্ন থাকা, আর বিশেষ করে তারা মানবাধিকারের উপর তাদের গুরুত্ব অনেক বেশি। নেতিবাচক রাজনীতি করার জন্য বিএনপি নিজেদের দুর্বল করে ফেলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের প্রচার উপকমিটির প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন। সঠিক তথ্য তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের জবাব দিতে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতার মোহে রাজনীতি করে না। অন্যদিকে ক্ষমতালিপ্সু বিএনপি দেশে আবারও দুর্নীতি ও দুঃশাসনের রাজত্ব কায়েম করতে চায়। পরে দলের ঘোষণাপত্র উপকমিটির সভায় যোগ দেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার সরকারের এত উন্নয়ন,
দেখে তারা ঈর্ষান্বিত। আমরা আমাদের ক্ষমতার কোনো মোহ নেই, পাবলিক চাইলে আমরা আসি না। বিএনপি যেভাবে চলছে তারা নিজেরাই নিজেদের দুর্বল করার জন্য যথেষ্ট। আওয়ামী লীগের কোনো দরকার নাই, প্রয়োজনও নেই। তাদের সঙ্গে পাল্টাপাল্টি করব কেন? লজ্জা থাকলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ্মা সেতুতে ওঠার আগে জাতির কাছে ক্ষমা চেয়ে নিতেন বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি আরও বলেন, পদ্মা সেতু সবার জন্য উন্মুক্ত, তবে মিথ্যাচারের জন্য বিএনপি নেতাদের লজ্জাবোধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, বিএনপির আন্দোলনের কারণে আওয়ামী লীগ কর্মীরা চাঙ্গা হচ্ছেন। বিএনপির হামলার আশঙ্কায় সমাবেশের আগে পরিবহন মালিকরা বাস বন্ধ রাখছেন বলেও দাবি করেন হাসান মাহমুদ। এটার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের লজ্জা আসলে নাই। লজ্জা যদি থাকতো, অবশ্যই পদ্মা সেতু সবার জন্যই বানানো হয়েছে। লজ্জা যদি থাকতো, তাদের বলা উচিত ছিল পদ্মা সেতুতে ওঠার আগে আমরা যে এই নিয়ে অপপ্রচার করেছি, সেজন্য আমরা জাতির কাছে, জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে পদ্মা সেতুতে ওঠা প্রয়োজন ছিল। আওয়ামী লীগের একটা গুণ হচ্ছে, কেউ যদি খোঁচা দেয়, আওয়ামী লীগের কর্মীরা তখন ঐক্যবদ্ধ হয়ে উজ্জীবিত হয়, এবং বিএনপির এই আন্দোলনের ভাবের কারণে আমাদের কর্মীরা উজ্জীবিত হচ্ছে। বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার ঘটনায় এখনো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নৌপুলিশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ফারদিন হত্যার তথ্য প্রমাণ না পাওয়ায় এখনই কিছু বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের কাছে এখনো এমন কোনো অকাঠ্য প্রমাণ সহকারে কোনো তথ্য আসেনি আপনাদের অ্যানাউন্স করার মতো। আমরা সবসময় বলি যে আমরা যাই বলি তথ্যভিত্তিক কথা বলি। এখনো আমাদের কাছে অকাঠ্য প্রমাণ সহ কোনো তথ্য আসেনি। তার যে ডেড বডি পোস্টমর্টম হবে, সব কিছু হবে, পড়ে গেলে বলা। উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে চমকে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সাথে উদার ও স্বচ্ছ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। সাক্ষাৎকালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে যুদ্ধ বন্ধে বিশ্বব্যাংককে ব্যবস্থা নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বিশ্ব, আর বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় বিশ্বব্যাংকের সমর্থন অব্যাহত রাখার কথা জানান মার্টিন রাইজার। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যকার সম্পর্কের 50 বছর পূর্তি যৌথভাবে উদযাপনের প্রস্তাব দেন তিনি। 1972 সালের 31শে জানুয়ারি গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তোলা বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট রবার্ট স্ট্রেঞ্জ ম্যাকনামার একটি ছবি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন মার্টিন রাইজার। এবারে আল-আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চলতি মাসের প্রথম 6 দিনে $343 মিলিয়ন প্রবাসী আয় দেশে এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 22 ভাগ বেশি। তবে আরও বেশি রেমিটেন্স দেশে আসার সম্ভাবনা ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাপী ডলারের চাহিদা ও হুন্ডির কারণেই কাঙ্ক্ষিত মাত্রায় রেমিটেন্স আসছে না বলে জানান তারা। তাদের মতে, ব্যাংকিং চ্যানেলে নজরদারি ও জবাবদিহিতা বাড়িয়ে হুন্ডিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শারফুল আলমের আরেকটি রিপোর্ট। 174টি দেশে প্রায় 1.5 কোটি বাংলাদেশি কাজ করছেন। এবছর এখন পর্যন্ত নতুন করে গিয়েছেন প্রায় 10 লাখ কর্মী। রিজার্ভ শক্তিশালী করতে সরকার বছরের শুরুতে প্রবাসী আয়ে প্রণোদনার হার 2 থেকে বাড়িয়ে 2.5 ভাগ করে। সপ্তাহের 7 দিন এক্সচেঞ্জ হাউসগুলো চালু রেখে প্রবাসী আয় দেশে পাঠানোর খরচও ফ্রি করে দেয় সরকার। তাতেও সুখবর নেই বৈদেশিক মুদ্রা সংগ্রহের অন্যতম এই সূচকে। অবৈধ পথে রেমিটেন্স আসায় ও কোনো গোষ্ঠী সুযোগ নেয় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন গবেষকরা। আন্তর্জাতিক যে সমস্ত চক্রগুলো রয়েছে, তারাও আসলে এই মুহূর্তে ডলার কেনার ক্ষেত্রে আগ্রহী। নর্মাল আমাদের এখানে যে রেটে যেগুলো অফার করে যা দেওয়া হয়, তার থেকে আরও বেশি রেটে আন্তর্জাতিক বাজারে এই ধরনের হুন্ডি চক্রগুলো
ডলার কিনতে চাচ্ছে এবং সেটির কারণেও কিন্তু আমাদের এই যে যারা ফর্মাল চ্যানেলে পাঠানোর কথা তারা না পাঠিয়ে তারা ইনফর্মাল চ্যানেলকে ব্যবহার করছে। আন্তর্জাতিক মানি এক্সচেঞ্জ যারা রয়েছেন তারা এবং আমাদের যারা ফরেন এক্সচেঞ্জ ডিল করে থাকেন যে সমস্ত প্রাইভেট ব্যাংকগুলো, তাদের আন্তর্জাতিক লেনদেনের ট্রানজ্যাকশনের লিঙ্কেজগুলো আসলে খতিয়ে দেখার সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ডলার সংকটের মধ্যেও চলতি অর্থবছরের জুলাই থেকে এ পর্যন্ত প্রথম 5 মাসে ৭,৫৪০ মিলিয়ন ডলার দেশে এসেছে। গত বছরের এই সময়ে যা ছিল ৭,৩৩৬ মিলিয়ন। এই মাসের প্রথম 6 দিনেও ইতিবাচক ধারায় রয়েছে প্রবাসী আয়। নভেম্বরের প্রথম সপ্তাহে রেমিটেন্স এসেছে ৩৪৩ মিলিয়ন ইউএসডি। গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 281 মিলিয়ন ইউএসডি। এক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে রেমিটেন্সের প্রভাবও বাড়ছে এবং গত বছরের তুলনায় 22% বেশি এসেছে। ফিনটেক পদ্ধতির আওতায় আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরকে বাংলাদেশের ব্যাংকের সাথে ড্রয়িং ব্যবস্থা স্থাপনে উদ্বুদ্ধকরণ করা হয়েছে। সংকট কাটিয়ে আগামী দিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রকৃত রেমিটেন্স প্রেরণকারীদের প্রণোদনা সুবিধা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। স্নায়ুযুদ্ধ বা সংঘাত নয়, চীনের সাথে তুমুল প্রতিযোগিতা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ইন্দোনেশিয়ার বালিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাইওয়ান সহ বিভিন্ন ইস্যুতে নাজুক সম্পর্কের মধ্যে সামনাসামনি বৈঠক করেন এই দুই নেতা। যদিও চীনা সংবাদ মাধ্যমগুলোর দাবি, তাইওয়ান ইস্যুতে রেড লাইন অতিক্রমের ব্যাপারে জো বাইডেনকে সতর্ক করেছেন শি জিনপিং। একই সাথে ইউক্রেন যুদ্ধের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বেইজিং। আগামীকাল শুরু হতে যাওয়া G20 সম্মেলন উপলক্ষে বালি সফর করছেন তারা। এরই মধ্যে সেখানে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ শিল্প সমৃদ্ধ দেশগুলোর নেতারা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সফলতার সাথে 25 বছর উদযাপন করল রবি। এ উপলক্ষে উদীয়মান তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য আর ভেঞ্চারাস 3.0 চালুর ঘোষণা দিয়েছেন রবির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি। এ সময় শীর্ষ ডিজিটাল স্টার্ট আপগুলোতে 2.5 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। রাজধানী একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান রাজীব শেঠি। রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। পরে বর্ষপূর্তি উপলক্ষে অনুপ্রেরণামূলক টিভিসি উন্মোচন করা হয়। এবারে পার্টেক্স খেলার খবর। শৃঙ্খলা ভঙ্গের দায়ে দেশসেরা আর্চার রোমান সানাকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে আর্চারি ফেডারেশন। তার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ জবল। তবে রোমান সানা কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তা বিস্তারিত জানায়নি ফেডারেশন। ধারণা করা হচ্ছে গাজীপুরের টঙ্গীতে আর্চারি ক্যাম্পে রোমান সানার কিছু আচরণগত সমস্যা ধরা পড়েছে ফেডারেশনের কাছে, যার যথাযোগ্য প্রমাণ সাপেক্ষেই নিষেধাজ্ঞা দিয়েছেন তারা। তবে রোমান সানা তার আচরণ পরিবর্তন করলে শাস্তির মেয়াদ কমানো হবে বলে জানিয়েছে ফেডারেশন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের কোনো ব্যাংক বন্ধ হবে না, 1,69,000 কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে, জানালো বাংলাদেশ ব্যাংক। আপাতত ডলার সংকট নেই বলছে বিজিএমইএ, শিগগিরই রিজার্ভ বাড়বে আশাবাদ ব্যবসায়ীদের। রেমিটেন্স পাঠাতে ব্যাংক ফি লাগবে না, খাদ্য উৎপাদন, বিদেশি বিনিয়োগ ও রিজার্ভ বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার মতো ঘটনা যেন আর না ঘটে, মন্তব্য জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকির।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।